আমার আর সাহস হলো না পিছনে ফিরে তাকানোর। কয়েক পা এগিয়েছি, ঠিক সেই সময় পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। আমাকে না দেখে কোথায় চলে যাচ্ছিস তুই, বদমাইশ শয়তান? বুকের হার্টবিট ধকধক করছে। আমার মুহূর্তের মধ্যে মনে হলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব, কিন্তু কি মনে হতে আমি সাহস করে পিছনে ফিরে তাকালাম। আর যেই না পিছনে ফিরে তাকিয়েছি, অমনি দেখি মেয়েটা আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। মুহূর্তের মধ্যে আমি আমার বুকটাকে চেপে ধরলাম। ভয়ে দু চোখ আমার বাইরে বেরিয়ে আসতে চাইছিল। তার মুখের বিশ্রী হাসি দেখে আমি কেঁপে উঠেছিলাম। সে আমার হাতটা খপ করে চেপে ধরল। তারপর আমার শরীরে কি একটা গন্ধ শুকলো। তারপরে বলল, কেন শুনিস না আমার কথা? আমি কথা বলতে চাই, কিন্তু কেউ আমার কথা শোনে না। চল, আমার কথা তুই শুনবি। চল চল চল। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। তন্ময় সরকারের লেখা নলি কাটার স্কুল। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সৌভিক। বিভিন্ন চরিত্রে বুবাই, সুপ্রিয়, দেবা, পম্পা, বর্ণালী, সুমন, গোড়া এবং আমি সৌভিক। শুরু হচ্ছে তন্ময় সরকারের লেখা নলি কাটার স্কুল। প্রবল দক্ষিণের হাওয়ার রাত ছিল সেটি। প্রত্যাশিতভাবেই সমগ্র নলিকাটা গ্রাম ঘুমে আচ্ছন্ন। আমি দাঁড়িয়ে আছি বোর্ডিং স্কুলের ছাদের উপরে। আমার পায়ে একটা রড ঢুকে গিয়েছে, যার জন্য আমি আর হাঁটতে পারছি না। ব্যথায়, যন্ত্রণায় আমার মুখ দিয়ে আত্মচিৎকার বেরিয়ে আসছে। আমার থেকে 20 হাত দূরে সে দাঁড়িয়ে আছে এবং হোক আমার দিকে কটকট করে চেয়ে আছে রাগী দৃষ্টিতে। আস্তে আস্তে আমার চোখ দুটো বন্ধ হতে লাগলো, যেন এক মহাশূন্যে আমি ভেসে বেড়াচ্ছি। সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে কে একজন হঠাৎ করে আমার সামনের দিকে আসতে লাগলো। আমি সাথে সাথে শিউরে উঠেছিলাম, ঠক ঠক করে কাঁদতে লাগলাম। সে যখন আস্তে আস্তে আমার মুখের সামনে এলো, তখন আমি তাকে দেখা মাত্রই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। তার রূপ বড়ই ভয়ঙ্কর। চোখ দুটো থেকে তরল রক্ত গড়িয়ে পড়ছে, গলার কণ্ঠের হাড় ভেঙে গিয়েছে, মুখটা কি বিভৎস। চুলগুলো সাপের মতো উঠছে। কি একটা গন্ধ শুকলো আমার গায়ে। তারপরে সে বলল, তুই সে নয়, আমি তাকে খুঁজছি মারবো বলে। ওর রক্ত খাবো আমি, বদমাশ শয়তানকে মারবই আমি। আমার সারা শরীর হঠাৎ করে গরম হতে শুরু করলো। একটা লালচে আলো আমার চোখে এসে পড়তেই কেমন আমার চোখটাও জ্বালা করতে লাগলো। আমি 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 ছটফট করতে লাগলাম জ্বালা চোটে। চলে গেল। এবং তারপর হঠাৎ করে আরো একটা আলো আমার চোখের সামনে এসে পড়তেই দেখতে পেলাম একটা গাছের উপর
কোনো একটি মেয়ে ঝুলে আছে, তার গলায় মোটা একটা দড়ি। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদের ধারে এলাম। তখন দেখতে পেলাম মেয়েটা হেলে পড়া মাথাটা আস্তে আস্তে সোজা হয়ে গেল। আমার সমস্ত চৈতন্য জুড়ে ঝড় উঠল। মেয়েটার ঘাটটা হঠাৎ করেই ঘুরে গেল। মট করে একটা শব্দ শুনতে পেলাম যেন। তারপর হঠাৎ করেই তার বন্ধ দুই চোখ ধপ করে জ্বলে উঠল। আমি স্বপ্ন দেখছি না সত্যি তা বুঝে উঠতে পারলাম না। সে ওই অবস্থায় খলখল করে হেসে উঠল। দক্ষিণ 24 পরগনা জেলায় নলিকাটার গ্রামে নির্মাণ করা হয় একটি বোর্ডিং স্কুল। টানা 9 বছর কম খরচে এবং খুব ভালো বোর্ডিং স্কুল হিসাবে সকলের কাছে বেশ নামডাক প্রচার পায় এই স্কুলটি। তবে ছাত্রছাত্রীরা বিশেষভাবে এই বোর্ডিংটাকে ত্যাগ করতে চাইলেও তাদের মা বাবা কিছুতেই সেটা হতে দেয় না। স্কুল ত্যাগ করার অনেক কারণ আছে তাদের। প্রথমত, টিচারদের কঠোর আদেশ পালন করতে হবে। না পালন করলে সেই ছাত্র বা ছাত্রীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আরও অনেক নিয়ম আছে এই বোর্ডিংয়ে, যেটা পালন করা সত্যিই কঠিন। আমি 2025-এ এই বোর্ডিংয়ে প্রথম আসি। প্রথম 1 মাস আমার উপরে চলে ভয়ানক র্যাগিং। আমার বন্ধু বলতে এই বোর্ডিংয়ে 2 জনই আছে মাত্র। তাদের নাম পুষ্কর হালদার ও বরেন সাহা। 1 মাস যাবৎ র্যাগিং হবার পর টিচাররা জানতে পারে কিভাবে 12-এর স্টুডেন্টরা আমাদের 3 জনের ওপরে অত্যাচার করেছে। তাই তাদেরকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় এবং সবাইকে গার্জেন কল করে। হেড স্যার আমাদের 3 জনকে 9 নম্বর ঘরে চলে যেতে বলেছিল সেই সময়। সেই ঘরে কেউ একটা থাকতো না। 3 বছর আগে ওখানে কোনো ছাত্রছাত্রীরা থাকতো হয়তো, কিন্তু এখন আর তারা নেই। তাই আমরাই এই ঘরে থাকতে শুরু করি। সমস্ত স্যার ম্যাডামদের সাথে আমার, পুষ্কর আর বরেনের পরিচয় আস্তে আস্তে বেশ গাঢ় হয়। তারা আমাদের ভালো পড়াশুনো, ব্যবহার ও টাইম মেনটেনের জন্য খুব পছন্দ করতে শুরু করে। বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন বিকেলে স্কুল ছুটি হতেই নিজের ঘরে আসতেই দেখলাম পুষ্কর কিরকম একটা মন মরা হয়ে বিছানায় শুয়ে আছে। কিরে, কি হয়েছে? এরকম মন মরা হয়ে শুয়ে আছিস কেন? না মানে একটা কথা তোকে বলবো বলে ঠিক বলতে পারছি না। কি বল আমাকে। এই ঘরটা না নিয়ে যদি আমরা 16 নম্বর রুমটা নিতাম না, খুব ভালো হতো। কেন রে, এই ঘরটা খারাপ কি? অন্য ঘরে কতজন মিলে সবাই থাকি, আর এই ঘরে শুধু তুই, আমি আর বরেন থাকি। ভালোই আছি তো। আর তাছাড়া হেড স্যার তো এটাই আমাদের থাকতে দিল। না রে ভাই, তুই বুঝতে পারছিস না। তোর থেকেও এই বোর্ডিংয়ে আমি কিছুদিন হলেও আগে এসেছি। নলিকাটার নামটা তুই কোনো দিন আগে শুনিসনি বোধ হয়, তাই হয়তো এই কথা বলছিস। কি হয়েছে বলতো? তোর কথাগুলো আজ যেন কেমন লাগছে। ভয়ে ভাই, ভয়ে। এমনি এমনি তো বলছি না যে এই ঘর ছেড়ে দিয়ে সকলের সাথে গিয়ে থাকি। আরে কিসের ভয়, সেটাই তো আমি বুঝতে পারছি না। রাতের বেলায় ঘুমালে তো তোর কোনো সার থাকে না, তুই কি বুঝবি? শালা রোজ রাতে এই জানলার পেছন থেকে কেউ যেন কাঁদে। একটা মেয়ের কান্না সবসময় শুনতে পাই। পায়ের নপুরের আওয়াজ ঝনঝন করে বেজে ওঠে। কেউ কেউ যেন হাঁটে। কি বলিস? একটা মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে রোজ রাতে কাঁদে, আবার হাঁটার শব্দও তুই শুনতে পাস? তা বলছি কি, আমি শুনেছি, বরেনও শুনেছে। তা তুই বাইরে বেরিয়ে দেখিসনি কে কাঁদছে? পাগল নাকি? 9:30 পর এমনি বাইরে যাওয়া নিষেধ।
সিকিউরিটি গার্ড ধরতে পারলে কি হবে জানিস? আর আর তার ওপর কেউ কি বিশ্বাস করবে আমার কথা? না, কেউ করবে না। আরে আমি তো নিজেই করব না। আমি তো নিজেই করব না। সত্যি বলছি, মায়ের দিব্যি। তুই বল, আমি কখনো মায়ের দিব্যি খেয়ে মিথ্যে কথা বলবো? আহা, আমি সেটা বলছি না। তুই ভুলও শুনে থাকতে পারিস। ভাই, আমার কান খারাপ হয়ে যায়নি যে আমি ভুল শুনবো। কি বললাম তোকে? তোর থেকে এই বোর্ডিংয়ে আমি কিছুদিন হলেও আগে এসেছি, এমনি এমনি বলছি না। কত কীর্তি আছে জানিস তুই এই গ্রাম নিয়ে? আরে তোর কি মনে হয় কোনো প্রেতাত্মা এরকম ভাবে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমারও তো তাই মনে হচ্ছে। আর আর তোকে আরও একটা কথা বলে রাখি, এই স্কুলে ভূত আছে। ধূর রাখতো ভাই তোর ফালতু কথা, যত সব। চল বাইরে চল, এইসব নিয়ে আলোচনা পরে করা যাবে। চল 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 চল। আমি সত্যি বলছি ভাই, হেড স্যার সবাইকে বারণ করেছে এই সব নিয়ে কোনো আলোচনা যেন না হয়, যার জন্যে 9:30টার মধ্যে সবাইকে ঘুমিয়ে পড়তে বলা হয়। এত কঠোর নিয়ম কি আর এমনি এমনি করেছে? ও আবার। আচ্ছা ঠিক আছে, আজ রাতের বেলা আমি জেগে থাকবো, দেখবো কান্নাটা সত্যি শুনতে পাওয়া যায় কিনা। আর যদি সত্যি সত্যি শুনতে পাওয়া যায়, তাহলে আজ রাতেই আমরা বাইরে বেরিয়ে দেখবো কে এইরকম ভাবে কাঁদছে। ব্যাস, মিটে গেল। চল এবার। জানি না পুষ্কর সত্যি কথা বলছে কিনা, তবে সেটা যদি সত্যি হয় তবে ভয়ের ব্যাপার আছে। 8:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে চলে এলাম। রাত 10টার সময় পুরো বোর্ডিং নিস্তব্ধ হয়ে গেল। বুঝলাম সবাই শুয়ে পড়েছে। বরেন, পুষ্কর আর আমি সেই সময় জেগে রইলাম। ঠিক আধ ঘন্টা ধরে বসে থাকার পরেও যখন কোনো কান্নার আওয়াজ শুনতে পেলাম না, তখন আমি বিরক্ত হয়ে পুষ্করকে বললাম, ধুর, কই রে, কিছুই তো হচ্ছে না। আমার মনে হয় তোরা হয়তো ভুল শুনেছিস। না ভাই, ভুল শুনিনি, একটু অপেক্ষা কর, জাস্ট একটু। আরও 15 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ মনে হলো আমাদের বিছানার ধারে যে জানলাটা আছে তার পেছন থেকে কেউ যেন হেঁটে চলে গেল। পায়ের নপুরের আওয়াজটা স্পষ্ট শুনতে পেলাম। শুনতে পেলি? কি বলেছিলাম? আরে পায়ের আওয়াজ তো হতেই পারে, কোনো শিয়াল কুকুর হয়তো হেঁটে চলে গেল। এইবার বরেন আমার পাশ থেকে বলল, তোর মনে হয় এটা শেয়াল কুকুরের পায়ের আওয়াজ? শেয়াল কুকুর পায়ের নূপুর পরে হাঁটছে, তাই তো? আরে আমি সেটা বলিনি। তোদের কি মনে হয় ভূত হাঁটছে? আর তোরা থেমে গেল আমার কথা। হঠাৎ করে আমার কানে আসলো জানলার পেছন থেকে কে যেন ফিসফিস করে কথা বলছে। অত্যন্ত চাপা গলায় কথাটা বলছে, তাই আমরা কেউ কথাটা শুনতে পাচ্ছি না। গাটা নিমেষের মধ্যেই শিরশির করে উঠল। সঙ্গে সঙ্গে ঠকঠক করে জানলায় ঠোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম। আমি তৎক্ষণাৎ জানলাটা খুললাম, কিন্তু নিমেষের মধ্যে সেই ফিসফিস আওয়াজটা হাওয়ার গতিতে মিলিয়ে গেল। বললাম না, এখানে কেউ একটা আছে রে, ভয় করছে খুব আমার। চল চল বাইরে গিয়ে দেখি, চল। হ্যাঁ চল। এই না, মাথা খারাপ নাকি? 11:30 বাজতে যায়, পেছনে ঘন জঙ্গল, আর তুই বলছিস বাইরে গিয়ে দেখবি? তা নয় তো কি, কেউ ইচ্ছে করে হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এইরকম তো হতেই পারে, তাই না? তোর মুন্ডু, রাতের বেলায় কারোর খেয়ে দে কাজ নেই যে আমাদের ভয় দেখাতে আসবে? মাথা মোটা। ওই দেখ, কি বললাম, শুরু হয়ে গিয়েছে কান্নার আওয়াজ। নে, বিশ্বাস করছিলিস না তো? এইবার নিজের কানে শোন। আরে আমি তো বলছি তোরা বাইরে চল, গিয়ে একবার দেখি। কি বুদ্ধি তোমার! বাইরে বেরিয়ে গিয়ে দেখবি কে কাঁদছে? ওরে, ফিরে আসতে পারবো তো? মেয়েদের মতন অত ভয় পাস না পুষ্কর, শরীরে একটু জোর রাখ।
এটা 2025 ভাই, 1990 সাল নয় যে ভূত প্রেত চলে আসবে এখানে। অন্য জায়গা হলে এটা আমিও বলতাম, কিন্তু ভাই এটা নলিকাটার গ্রাম। নিউজ পেপার তো কোনোদিন পড়িস না, তাই জানিসও না এই জায়গা একসময় কি ছিল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভয়ানক জায়গা হলো এই নলিকাটার গ্রাম। মানুষ থরথর করে কাঁপে এই জায়গার নাম শুনলে। আমি তোর কাছ থেকে এই জায়গাটার ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না। আগে কি ছিল সেটা জেনে আমার লাভও নেই। বর্তমানে এখন আর এইসব কিছুই নেই। এই থাম তোরা, কান্নাটা থেমে গেছে মনে হয়। আমি এগিয়ে গেলাম সেই জানলার দিকে, মুখ বাড়িয়ে বাইরে দেখতে লাগলাম টর্চ লাইট মেরে। তারপর বললাম, কই দেখি। যত সব ফালতু কথা, ওরে তোদের কানের ডাক্তারখানায় নিয়ে যেতে হবে রে। কি হলো কি হলো, পড়ে গেলি কিভাবে? আমি ঠিকরে গিয়ে মাটিতে পড়লাম। একটা মুখ ওই ওই জানলার বাইরে কিরকম ভাবে হুট করে তাকিয়ে চলে এলো আমার মুখের সামনে। আমি বুঝতে পারলাম না। বলেছিলাম আমি, তুই বিশ্বাস করছিলিস না। আছে, কেউ একটা আছে। বরেন, জল নিয়ে আয়। এই বরেন, বরেন হতবম্বের মতো এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকে। আমরা তার দৃষ্টি লক্ষ্য করে যেই আয়নার দিকে তাকিয়েছি, ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম আয়নার মধ্যে ফুটে উঠেছে একটা মেয়ের মুখ। আমরা যখন জানলার দিকে ফের তাকালাম, তখন দেখলাম মেয়েটা নেই। তবে আয়নার মধ্যে ওই মেয়েটা কোথায় থেকে এলো? তার রক্তমাখা মুখে বিটকেল হাসি দেখে ভয়ে গাটা কেঁপে উঠল। হঠাৎ দরজাটা দমদম করে কে যেন ঘা মারতে লাগলো। যেন মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমরা তিনজন দরজার উল্টো দিকে এসে দাঁড়িয়ে থাকি দেওয়াল সেটে। বাইরে থেকে ভেসে আসে আবার সেই কান্নার আওয়াজ, এবং আস্তে আস্তে সেই কান্নার আওয়াজটা মিলিয়ে যায়। সাথে সাথে দরজার আওয়াজটাও বন্ধ হয়ে যায় এবং ঝমঝম পায়ে শব্দের আওয়াজ করে কে যেন চলে যায়। পরের দিন সকালে ক্লাসরুমে বসে আমার মনে হচ্ছিল গতকাল যা ঘটেছে তা স্বপ্ন ছাড়া কিছুই নয়। বরেন আর পুষ্কর এখনো ক্লাসে আসেনি। গতকাল রাতে যা ঘটেছে তার জন্য নিশ্চয়ই ওরা খুব ভয় পেয়ে গেছে। আমি জানলার বাইরের দিকে তাকিয়ে আমাদের স্কুলের মাঠটা দেখছিলাম। মাঠের মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা বাদ দিলে মাঠের বাকি অংশে বড় বড় ঘাস আর আগাছায় ভর্তি। ক্লাসে এখনো স্যার আসেনি। কিছুক্ষণ বাদে খবর পেলাম যে আজ কোনো ক্লাস হবে না। ক্লাস কেন হবে না সেটা জানার জন্য একমাত্র উপায় অবনী দাদু। আমি তার কাছে চলে গেলাম। অবনী দাদু এই বোর্ডিং স্কুলের সমস্ত কিছু দেখাশোনা করে। অত্যন্ত দয়ালু সৎ একটা মানুষ। আমি যখন তার কাছে গিয়ে এই ব্যাপারটা জানতে চাইলাম, তখন তিনি প্রথমবারে আমাকে কিছু বলতেই চাইল না। এটা ওটার বাহানা দিতে লাগলো শুধু। কিন্তু আমি অত্যন্ত চালাক। আজ স্কুলে কোনো অনুষ্ঠানও নেই, কোনো কিছুই নেই, তাহলে ক্লাস হুট করে কেন বন্ধ হলো? এমনি এমনি তো ক্লাস বন্ধ হবে না। অনেকক্ষণ অবনী দাদুকে একভাবে জোর করতেই সে বলতে বাধ্য হলো, এই শোন অরুণ, কাউকে কিচ্ছু বলবি না কিন্তু। আসলে কাল রাতে আমাদের স্কুলে একজন স্টুডেন্ট মারা গিয়েছে। মারা গিয়েছে? কি করে?
সেটা আমি কি করে বলবো কি করে মারা গিয়েছে? আমি কি ছিলাম নাকি ওইখানে? তবে মারা গিয়েছে এটাই আমি শুনেছি। ও হ্যাঁ, মলয় স্যার বলছিল সৌরভ বলে একটি ছেলে ছাদে উঠেছিল নাকি, এবং সেখান থেকে পা পিছলে পড়ে গিয়েই নাকি তার মৃত্যু হয়েছে। কিন্তু ছাদের গেট তো সবসময় বন্ধ থাকে, ছাদে উঠবেই বা কি করে? আর তার চাবিও তো তোমার কাছে থাকে। লাখ টাকার প্রশ্ন। আমি তো সেটাই ভাবছি। ছাদে তো তালা মারা থাকে, তাহলে উঠবে কি করে? অন্যভাবে মারাটারা যায়নি তো অবনী দাদু? দেখ, এখন কিছু বলা যাচ্ছে না। আসলে উত্তম স্যার এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বারণ করেছেন। সবাই যদি এই ব্যাপারটা জানতে পারে, এই বোর্ডিংয়ের সুনাম নষ্ট হয়ে যাবে। তাই কাউকে কিন্তু বলবি না বাবা। তোকে বিশ্বাস করি এবং ভালোবাসি, তাই কথাটা বললাম। তুই তুই দয়া করে কাউকে বলিস না। কথাটা বলি অবনী দাদু আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল। এমন সময় আমার মনে পড়তে লাগলো তরুণের সেই কথাগুলো। হাসপাতালের বেডে শুয়ে থেকে সে আমায় হাত ধরে বলেছিল, ভুল করেও নলিকাটা স্কুলে যাস না ভাই, সাক্ষাৎ মৃত্যু স্কুল একটা। বিশ্বাস কর, কাউকে বাঁচতে দেবে না ভাই। তুই তুই ভর্তির টাকা ফেরত নিয়ে চলে আয় ভাই, ওখানে ভর্তি হোস না। যে একবার ওর সামনে গিয়ে পড়বে তার মৃত্যু নিশ্চিত। তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। ভাই স্কুলটা যথেষ্ট সুনাম আছে এবং অনেক কম টাকায় ভর্তি নিচ্ছে। তুই তো জানিস আমার কি অবস্থা, নুন আনতে পান্তা পুরোয়। আমি ভালো করে পড়াশোনা করতে চাই, নামি স্কুলে পড়ার ক্ষমতা তো আমার নেই। অরুণ, আমার কথা বিশ্বাস কর, ওই স্কুলে প্রেতাত্মা আছে ভাই। আমি নিজে দেখেছি তাকে। আমার এই অবস্থার জন্য দায়ী সে। ও সবাইকে শত্রু ভাবে ভাই, কেন জানি না। খুব একটা প্রতিশোধের আগুনেও জ্বলছে, কিন্তু কিন্তু যাকে মারার দরকার তাকে সে মারতে পারছে না, তাই সেই রাগগুলো আমাদের উপরই ঢেলে দিচ্ছে ভাই। ভাই তোর এই অবস্থার একদিকের জন্য হয়েছে। তোর মুখের ওপর বস্তা চাপা দিয়ে ওই হারামিগুলো তোকে ভূতের ভয় দেখিয়েছিল। আসলে ওই স্কুলে কিছুই নেই এইসব। হেড স্যার বলেছে ওদেরকে নাকি 1 মাসের জন্য সাসপেন্ড করবে, আর তোর সমস্ত খরচা ওর পরিবার দেবে। তুই সুস্থ হয়ে যাবি ভাই, সুস্থ হয়ে যাবি। তারপর তারপর আমরা একসাথে ওই স্কুলে যাব, আনন্দ করব, ভালো করে পড়াশোনা করব, হাসি ঠাট্টা খুশি কত কিছু হবে। আর তরুণ, এই তরুণ, কথা বলছি না কেন? তরুণ, তরুণ, ডাক্তার, ডাক্তার, ডাক্তার! তরুণের কি হলো? কথা বলছে না। তরুণ, তরুণ, কথা বল ভাই। তরুণ, 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 কথা, ডাক্তার কথা বলছে না কেন? ডাক্তার কথা বলছে। ক্যান্টিন রুমে চুপ করে বসে আছি আর তরুণের কথাই ভাবছি। এমন সময় বরেনার পুষ্কর আমার কাছে এলো। কি রে, কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোকে। এখানে বসে কি করছিস? ভাবছি যে আজ রাতে কি হবে। মানে কি হবে? কি বলতে চাইছিস তুই? যদি আজ রাতে সে আবার আসে। তার মানে তুই আমাদের কথা বিশ্বাস করেছিস? তোদের কথা নয়, করেছি তরুণের কথায়। ও অনেক আগে স্কুলে পড়তো, হঠাৎ করেই দোতলা থেকে পড়ে গিয়েছিল, ঠিক যেমনভাবে আজ সৌরভের মৃত্যুটা হলো। ও কিভাবে পড়েছে কেউ জানে না। যাদেরকে সাসপেন্ড করেছিল তারা স্বীকার করেছে যে তারা র্যাগিং করেছিল, তবে তরুণকে ওরা ছাদ থেকে ফেলে দেয়নি। তাহলে ফেললো কে? আমি বলি কি, আমরা ওই ঘরটা ছেড়ে দিই, ওখানে অন্য কেউ থাকুক। আমরা বরং সকলের সাথে গিয়ে থাকি নয়? কিন্তু উত্তম স্যার বলেছেন মিনিমাম 1 মাস মতো আমাদের এই রুমে থাকতে হবে। ভুলে যাস না, তুহিনরা ওত পেতে বসে আছে। ওরা কিন্তু আমাদের 3 জনকে ছাড়বে না।
উত্তম স্যার ওদেরকে যথেষ্ট শাস্তি দিয়েছে, যার জন্য ওরা খুব রেগে আছে আমাদের উপর। 2 সপ্তাহ সাসপেন্ড হয়েছে, কম কিছু না। ফাঁক বুঝে ধরতে পারলেই খেলা শেষ। সেটাও ঠিক। শালা ভালো মুশকিলে পড়লাম। শোন, আজ রাতে জানলা দরজা ভালো করে বন্ধ করে রাখবো। হাসি আসুক আর কান্না কোনো পাত্তাই দেব না, কেমন? রাত তখন 9:45। আমরা 3 জনে যে যার মতো শুয়ে পড়েছি সেই সময়। আমি নিশ্চিত বরেন, পুষ্কর এরা কেউ ঘুমায়নি। আমারই মতো এরা সবাই জেগে আছে। রাত 11টায় ঘড়ির ঘন্টা বাজল। তখনও আমি জেগে আছি, শুধু 2 চোখ বন্ধ করেছিলাম সেই সময়। এমন সময় দরজায় ঠকঠক করে আওয়াজ শুনতে পেলাম। কম্বল মুড়ি দিয়েছিলাম সেই সময় আমি। আওয়াজটা অনেকক্ষণ ধরে হচ্ছে। হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পেলাম। তাড়াতাড়ি কম্বলের তলা থেকে মুখ বার করে দেখতে গেলাম, কিন্তু কই, কেউ নেই তো। আমি তো স্পষ্ট শুনলাম দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো, ও তারপর কারোর পায়ের শব্দ হলো। কি হচ্ছে আমার সাথে? বাঁ দিকে তাকিয়ে দেখলাম বরেন আর পুষ্কর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি আবারও শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। বুকটা কিরকম ধকধক করছে আজ। হঠাৎ করে আবার শুনতে পেলাম হাঁটার আওয়াজ। ঘরের মধ্যেই কেউ যেন হেঁটে চলেছে। এমন সময় শুনতে পেলাম বরেনের গলা। এই পুষ্কর, পুষ্কর, এই পুষ্কর, ওঠ না ভাই। আমি কম্বল থেকে মুখটা বার করতেই আবার চমকে উঠলাম। বরেন কি মজা করছে আমার সাথে? এইমাত্র তার কণ্ঠে আমি ভয়ের আভাস পেয়েছি, কিন্তু মুখটা বার করতেই সব স্বাভাবিক। আমি অত্যন্ত রেগে গিয়ে বললাম, আমার সাথে কি তোরা মজা করছিস? করে কোনো লাভ নেই ভাই। আমি মোটেও এইসব বিশ্বাস করি না। কেউ কোনো কথা বলল না। একটা খিলখিল করে হাসি হঠাৎ শুনতে পেলাম দরজার বাইরে থেকে। সাহস করে বিছানা ছেড়ে নামলাম। এবার টেবিলের ওপরে টর্চ লাইটটা ছিল, সেটা নিয়ে এগিয়ে গেলাম বাইরের দিকে। দরজা খুলে একবার চারিদিকে উঁকি ঝুঁকি মেরে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। আমি এবার দরজাটা বন্ধ করতে যাব, এমন সময় একটা কান্নার স্বর ভেসে এলো আমার কানে। কান্নার আওয়াজ। বাইরে বেরিয়ে এলাম আবার। কান্নাটা এই পূব দিক দিয়ে আসছে, সেটা ভেবে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই দিকে। সিকিউরিটি গার্ড এই দিকে বড় একটা আসে না। কিছুটা আসার পর সামনে সিঁড়ি পড়ল, তাতে নেমে আমি নিচের দিকে এলাম। এই দিকটা জঙ্গল মতো, চারিদিকে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে পুরো নলিকাটা জঙ্গল। পুষ্কর ঠিক কথাই বলেছিল, এই জায়গাটা সত্যিই খুব ভয়ানক। আমি তখন হয়তো ওদের কথা বিশ্বাস করছিলাম না, তবে এখন মনে হচ্ছে ওরা ঠিকই বলেছিল। লাইট মেরে চারিদিকে দেখতে লাগলাম আমি। ঠিক এমন সময় আমার চোখে পড়ল দূরের অন্ধকারে একটা গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে।
সাথে সাথে বুকটা কেঁপে উঠেছিল আমার। একটা মেয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হয়, ওরকম করে দাঁড়িয়ে আছে, আর আমাকেই বা দেখছে কেন? কে ও? ও কি আমাদের স্কুলের কেউ নাকি? সাহস হলো না সামনে যেতে। মেয়েটাও চুপ করে দাঁড়িয়ে আছে গাছের কাছে। লাইটটা ঠিক সময় এরকম দুধ কি ঝুলছে না কেন? এটা আবার কি হলো? কয়েকবার লাইটে ঘা মারতেই তারপর জ্বলে উঠল লাইটটা। সেই লাইটটা নিয়ে সেই দিকে ফের মারতেই মেয়েটা আর নেই ওখানে। কোথায় গেল মেয়েটা? এখানে তো ছিল। ততক্ষণে লাইটটা ভালো মতো জ্বলে উঠেছে। আমি আশপাশটা সেই সময় লাইট মেরে দেখতে লাগলাম মেয়েটা গেল কোথায়। আমি আরো একটু সাহস করে এগিয়ে এসে একটা সবেদা গাছের সামনে দাঁড়িয়েছি। ঠিক সেই সময় আমার কাঁধের কাছে টস টস করে কি যেন পড়তে লাগলো। আমি সেখানে হাত দিতেই দেখলাম এক মুহূর্তের মধ্যে আমার গেঞ্জিটা কেমন ভিজে ভিজে লাগছে কাঁধের কাছে। লাইটের আলোটা কাঁধের কাছে মারতেই চমকে উঠলাম। দেখলাম আমার কাঁধের উপরে লেগে আছে তাজা রক্ত। তার মানে আমার মাথার উপরে কেউ কি আছে? সাহস হলো না উপরে তাকানোর, তার কারণ হঠাৎ করেই চাঁদের আলোতে দেখতে পেলাম মাটির উপরে পড়া ছায়াটা। আমি নিশ্চিত হলাম আমার মাথার উপরে কি যেন একটা বসে আছে। আমি আস্তে আস্তে দুপা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আমার পা দুটো ঠক ঠক করে কাঁপছে। আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। আমার আর সাহস হলো না পিছনে ফিরে তাকানোর। কয়েক পা এগিয়েছি, ঠিক সেই সময় পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। আমাকে না দেখে কোথায় চলে যাচ্ছিস তুই, বদমাশ শয়তান? বুকের হার্টবিট ধকধক করছে। আমার মুহূর্তের মধ্যে মনে হলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব, কিন্তু কি মনে হতে আমি সাহস করে পিছনে ফিরে তাকালাম। আর যেই না পিছনে ফিরে তাকিয়েছি অমনি দেখি মেয়েটা আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। মুহূর্তের মধ্যে আমি আমার বুকটাকে চেপে ধরলাম। ভয়ে দু চোখ আমার বাইরে বেরিয়ে আসতে চাইছিল। তার মুখের বিশ্রী হাসি দেখে আমি কেঁপে উঠেছিলাম। সে আমার হাতটা খপ করে চেপে ধরল। তারপর আমার শরীরে কি একটা গন্ধ শুকলো। তারপরে বলল, কেন শুনিস না আমার কথা? আমি কথা বলতে চাই, কিন্তু কেউ আমার কথা শোনে না। চল, আমার কথা তুই শুনবি। চল চল চল। আমি আমি কি কি শুনবো? কি শুনবো? মেয়েটাকে দেখার পর আমি আর এক বিন্দুও ঠিক থাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গেলাম। সকালে যখন চোখ খুলল তখন দেখলাম আমি শুয়ে আছি আমারই ঘরে। উৎপল স্যার ও আমার দুই বন্ধু পুষ্কর আর বরেন দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে।
কি হয়েছিল রে কাল? আর তুই বোর্ডিংয়ের পিছনে কি করতে গিয়েছিলিস? আমি উঠে বসতেই উৎপল স্যার প্রশ্ন ছুঁড়ে দিল আমার দিকে। আমি বললাম, একটা মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম স্যার, ওই ওই আমাদের ঘরের জানলার দিক থেকে। আর তার উপর কাল রাতে দরজা কেউ যেন খুলছিল, আবার কেউ বন্ধ করছিল। আমি ভেবেছিলাম আমার বন্ধুরা। কাল রাতে আমি তো উঠিনি। হ্যাঁ, মানে ওই কান্নার আওয়াজটা পেয়েছি, হাঁটা চলার শব্দও পেয়েছি। তবে আমি ভেবেছিলাম তোরা কেউ হাঁটছিস। স্যার, আমরা এই ঘরে থাকতে চাই না। এই ঘরে কিছু একটা রয়েছে। রাত নামলেই কেমন গা ছমছম করে, একটা মেয়ের কান্নার আওয়াজ পাই। খুব ভয় লাগছে স্যার। উফ, তোরা ফালতু ফালতু গুজব ছড়াচ্ছিস। এসব কিছুই নেই, এটা তোদের সম্পূর্ণ মনের ভুল। রাত জাগাটা বন্ধ কর আর পুষ্কর আর বরেনকে বলছি, ভূতের বই এক ফোঁটাও পড়বি না, আর মনে থাকে জানো। স্যার, পড়ার জন্য নয়, সত্যি এখানে কিছু একটা আছে। কিচ্ছু নেই, এই কথা বাইরে যেন না যায়। যত সব বোকা বোকা কথা। অরুণ, তুই রেস্ট নে। কথাটা বলে উৎপল স্যার ঘর ছেড়ে চলে গেলেন। কাল রাতে যে মেয়েটাকে আমি দেখেছিলাম সেটা কিন্তু আমি কাউকে বললাম না। তার কারণ, তুই যদি আমার কথাটা কাউকে বলেছিস তাহলে তোর অবস্থাও ওই ছেলেটার মতনই হবে। আমি আমি কাউকে বলবো না। আমি আমি সত্যি বলছি, আমি কাউকে বলবো না। আমায় ছেড়ে দাও, আমি কাউকে বলবো না। আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। ছেড়ে দাও আমাকে, আমি কাউকে বলবো না। টিফিনের সময় ছাদের এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি ওই মেয়েটার কথা। সে আরও কিছু একটা বলতে চেয়েছিল আমাকে, তবে তার আগেই তো ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর পুষ্কর আর বরেন আমাকে নিয়ে গেল বোর্ডিংয়ের বাইরে। যেতে ইচ্ছা করছিল না আমার, কিন্তু ওদের জেদেই আমাকে হার মানতেই হলো। এখানে আসার পর থেকেই একদিনও আমি এই বোর্ডিং ছেড়ে বের হইনি। তবে এই প্রথম আমি বোর্ডিংয়ের বাইরে এলাম। নলিকাটা অনেক বড় একটা গ্রাম, অনেক মানুষ এখানে থাকে। এখান থেকে নেত্রা স্টেশনটাও বেশ দূর, তা প্রায় 40 মিনিট লাগবে। আমরা একটা চায়ের দোকানের সামনে আসতেই দেখলাম সেখানে অনেক লোক গল্প করছে। ঠিক সেই সময় হঠাৎ করেই একটা লোক কোথায় থেকে ছুটে এসে আমার হাতটা খপ করে চেপে ধরল, আর তারপরই বলল, এসেছে, ও এসেছে। ছাড়বে না, ও ছাড়বে না। পালিয়ে যা, পালিয়ে যা তোরা, পালিয়ে যা তোরা স্কুল ছেড়ে, এই নলি কাটার গ্রাম ছেড়ে পালিয়ে যা। ওর দৃষ্টি তোর ওপরই পড়েছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময়। চায়ের দোকানের কিছু লোকেরা এই কাণ্ড দেখতে পেয়ে রেগে মেগে এগিয়ে এলো আমার দিকে। তারপর ওদের মধ্যে থেকে একজন বলল, হাই গাজরা, ভাট শালা, পাগল শালা, হাত ছাড় ওর, মারবো না শালা জুতোর বাড়ি। এ শালা বহু ধারামে আছে, খালি এর ওর হাত ধরবে। মার মার, জুতোর বাড়ি মার, মার না মার। লোকটা ভয়েতে হাতটা ছেড়ে দিল সাথে সাথে। তারপর কি সব বলতে বলতে সামনের দিকে চলে গেল। আমি মিথ্যে বলছি না, সব সত্যি বলছি, আমাকে বিশ্বাস কর। পালিয়ে যা তোরা, মরবি, মরবি, গ্রামে কেউ আসে না, মরবি। পালা, পালা, পালা। ও পাগল বাবু, তোমরা যাও, চলে যাও। উনি ওই রকম ভাবে হাত ধরলেন কেন? আর কথাগুলো? আরে না না না, ও নাকি লোকের ভবিষ্যৎ দেখতে পায়, যত সব গাঁজাখুরি গল্প। হ্যাঁ, শালা পাগল ছাগল রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওর নাম হাজরা, আমরা ওকে ডাকি ক্যাজরা বলে। শালা পাগল ছাগল লোক কত। না না, ও তান্ত্রিক কাবালিক লোক, জুতোর বাড়ি মারলেই হয় আর কি।
আমরা তিনজন আবার ফিরে এলাম বোর্ডিংয়ে। জানি না লোকগুলো ওই মানুষটিকে পাগল বললেও আমার কিন্তু ওই লোকটাকে পাগল বলে মনে হলো না। আর একবার যদি লোকটার সাথে দেখা করতে পারতাম তাহলে জানার চেষ্টা করতাম সে কি বলতে চায়। সেই রাতের পর থেকে আমার জীবনের ইচ্ছে শক্তি সব যেন আস্তে আস্তে ফুরিয়ে যেতে শুরু করেছে। মধ্যরাত হলেই সে আসে। কেউ কান্নার আওয়াজ না পেলেও আমি যেন স্পষ্টভাবে শুনতে পাই মেয়েটার কান্না ধ্বনি। আমি বিছানার মধ্যে ছটফট করতে থাকি। মেয়েটা কাঁদতে কাঁদতে হঠাৎ করেই কেমন যেন গান গেয়ে ওঠে। সাথে সাথে আমি উঠে পড়ি। জানলার ফাঁক দিয়ে সেই সময় তাকে দেখার চেষ্টা করি। কুয়াশার অন্ধকারের মধ্যে আবছাভাবে তাকে দেখা যায়। ও সেখানে বসে বসে একভাবে গান গেয়ে যাচ্ছে। কে আছো জেগে কোথায়? গাইতে গাইতে সে আস্তে আস্তে উঠে অন্ধকার কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। বিগত এক সপ্তাহ ধরে এই রকম চলতে থাকে। একদিন দুপুরে স্কুলের গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এমন সময় পেছন থেকে আমার নাম ধরে কে ডাকলো, অরুণ, অরুণ। পিছনে তাকিয়ে দেখলাম রিমা ম্যাডাম আমাদের ইংরেজি পড়ায়। এগিয়ে গেলাম তার দিকে। বরেন আর পুষ্কর ততক্ষণে ক্লাসে চলে গিয়েছে। আমি রিমা ম্যাডামের সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, শুনলাম তুমি নাকি বোর্ডিংয়ের পিছনে এই কিছুদিন আগেই অজ্ঞান অবস্থায় পড়েছিলে, তা রাতের বেলা বাইরে বেরিয়েছিলে কেন? খবরটা কিন্তু আমি আগেই পেয়েছি, তোমাকে বলবো বলবো করে আর বলা হয়নি। না মানে ওই। শোনো, এই বোর্ডিংয়ের একটা নিয়ম আছে, 9:30 পর যে রুমের বাইরে বের হবে তাকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। তুমি হয়তো নিয়মটা ভুলে গেছো। না ম্যাডাম, ভুলিনি। আসলে আমি কোনো অজুহাত শুনতে চাই না অরুণ। তুমি যথেষ্ট অন্যায় করেছো বোর্ডিংয়ের বাইরে বের হয়ে। ম্যাম, আমি ইচ্ছে করে বাইরে বের হইনি। আমি জানি বোর্ডিংয়ের একটা নিয়ম আছে, কিন্তু জানলার পাশ থেকে কেউ যদি ন্যাকা কান্না 14 বার কাঁদি, দরজায় ধাক্কা মারে, তখন তো উঠে দেখতেই হবে না। তারপর গান শোনা মানে? জানলার পাশ থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পাই। শুধু আমি নই, আমার 2 বন্ধু পুষ্কর আর বরেনও শুনতে পায়। চাইলে আপনি ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর এখন তো গানের কথাটা বলতে গিয়ে থেমে গেলাম। হঠাৎ করে দেখলাম রিমা ম্যাডাম কেমন যেন অদ্ভুতভাবে আমার চোখের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার মুখ ভয়ে কেমন সাদা হয়ে গেল। সে আর এক বিন্দু আমার সামনে দাঁড়ালো না, দ্রুত হেঁটে ক্লাসে চলে গেল। আশ্চর্য, আমার মুখের দিকে কি এমন দেখলো যে উনি এতটা ভয় পেয়ে গেল? সেদিন রাতে আবার শুরু হলো সেই কান্নার আওয়াজ। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম সেই সময়। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। কম্বল থেকে মুখটা বার করতেই একটা ঝমঝম করে শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম নপুরের শব্দ হচ্ছে, কিন্তু কোথায় থেকে সেই শব্দটা হচ্ছে তা ঠাউর করতে পারলাম না। হে পুষ্কর, 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 এ বরেন, বরেন, আওয়াজটা আবার হচ্ছে। হেই, আরে ওর না, আবার শুরু হয়েছে সেই কান্নার আওয়াজটা। ওরা দুজনে ধরফর করে উঠে বসলো। তারপর এক মনে শুনতে লাগলো কান্নার আওয়াজটা। 2 মিনিট কান পেতে শোনার পর পুষ্কর আমাকে বলল, কই, আমি তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ তো, আমিও শুনতে পাচ্ছি না। মাথা খারাপ হয়ে গেল আমার।
এসব কি বলছে ওরা? ইয়ার কি মারছে না তো আমার সাথে? আমাকে ভয় দেখানোর জন্য এরকমটা বলছে না তো? নাকি সত্যিই ওরা কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছে না? শুধু আমি সেই আওয়াজটা শুনতে পাচ্ছি। কিন্তু এতদিন তো ওরাই তো সেই কান্নার আওয়াজটা শুনতে পেয়েছিল, আমি তো পাইনি। আমি তো বিশ্বাস করিনি। তাহলে হঠাৎ আজ আমার কি হলো? ভালো করে ভাবনা চিন্তা করে বুঝলাম, সেই আওয়াজ, সেই কান্না শুধুমাত্র আমি শুনতে পাবো। এখন আর সেই কান্নার আওয়াজ, নূপুরের আওয়াজ কেউ শুনতে পাবে না। বরেন আমাকে বলল, সত্যি বলছি, কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না আমরা। তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে অরুণ। তুই ঘুমিয়ে পড় ভাই, এইসব নিয়ে একদম কান্দিস না। কথাটা বলি ওরা দুজনে শুয়ে পড়ল। আরো 2 ঘন্টা গেল, কিন্তু আমার চোখে তখনও ঘুম এলো না। আমি যেন ঘুমোতে পারছি না, কেউ যেন আমাকে ঘুমাতে দিচ্ছে না। নূপুরের আওয়াজটা ক্রমাগত হয়েই চলেছে দরজার বাইরে। একবার মনে হলো উঠে গিয়ে দেখব, তারপরে আবার ভয় পেলাম, যদি সেই মেয়েটা হয়। না না, থাক, যাব না। প্রচন্ড গরম লাগছে আজ। শীতের সময় আমার এত গরম লাগছে কেন? এত গরম কেন লাগছে? কম্বলটা গা থেকে খুলে দিলাম। তারপর বিছানা থেকে উঠে জানলার ধারে এসে আমি দাঁড়ালাম। একবার মনে হলো জানলার এই ছোট্ট ফাঁকটা থেকে একবার দেখি তো সেই মেয়েটা ওই গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে কিনা। মনে জোর নিয়ে উঁকি মারলাম। বুক ধরপড় করছিল সেই সময় আমার। হঠাৎ করেই আমি দেখতে পেলাম কুয়াশার অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে গল্প করছে। তাদের চাপা কথাবার্তা হালকা শোনা যাচ্ছে। ঠিক সেই সময় আবার শুনতে পেলাম চাপা একটা চিৎকার। কেউ যেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না ভালো করে। অন্ধকারের মধ্যে এই সমস্ত জিনিস হয়ে চলেছে। আমি দেখার চেষ্টা করছি, কিন্তু কোনো মতে আমি দেখতে পারছি না। হয়তো জানলাটা পুরো খুললে মনে হয় ভালো করে দেখতে পাবো, কিন্তু জানলাটা খোলাটা কি ঠিক হবে? চিৎকারের শব্দ আরো তীব্র হতেই আমি আর থাকতে পারলাম না। জানলাটা খুলে দেখতেই হবে আমাকে। সাথে সাথে জানলার পাল্লাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে জানলা খোলা মাত্রই সব চুপ। আর কোনো চিৎকারের আওয়াজ আমি শুনতে পেলাম না। এমন সময় ফুরফুর করে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। আকাশটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। মনে হলো কয়েক মিনিটের মধ্যে বৃষ্টি হতে চলেছে। এইরকম অদ্ভুত পরিবেশের পরিবর্তন দেখে আমি আরো বেশি করে অবাক হলাম। আকাশটা কেমন গর্জন করে উঠল। ঠিক সেই সময় বিদ্যুতের ঝলকানিতে আমি আবার দেখতে পেলাম সেই মেয়েটাকে। দুটো গাছের মাঝখানে সে উল্টো হয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে ভয়ে আমি জানলাটা বন্ধ করে দিলাম। আমার বয়স তখন 17। অত কিছু বুঝতামও না যে কি হচ্ছে আমার সাথে। তবে এইবারে মনে হলো ভূত প্রেত কি সেটা আমাকে জানতে হবে। আমার মনের মধ্যে একটা জেদ চেপে গেল, আমাকে জানতেই হবে। তাই লাইব্রেরি থেকে এক এক করে ভূতের বই আনতে শুরু করলাম।
টিফিন চলাকালীন না খাওয়া দাওয়া করে সেই বইগুলি পড়তে আরম্ভ করলাম। যখনই সময় পেতাম তখনই আমি ভূতের বই পড়তে লাগলাম। ভূতের বই পড়তে পড়তে এক সময় আমার আগ্রহ প্রবল বেড়ে গেল। প্রায় 1 মাস এইভাবে কেটে গেল। আমি ক্রমাগত ভূতের বই পড়তে লাগলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, আরো অনেক কিংবদন্তি লেখকের ভূতের গল্পের বই আমি পড়তে লাগলাম। কোনো কিংবদন্তি লেখকের বই আমি বাদ দিলাম না। আর এই সব পড়তে পড়তে আমি পুরোপুরিভাবে ভূত প্রেতকে বিশ্বাস করতে শুরু করলাম। একদিন টিফিনের সময় আমি কমন রুমে বসে মহেশের মহাযাত্রার গল্পটি পড়ছিলাম। ঠিক সেই সময় পুষ্কর আর বরেন আমার সামনে এসে হাজির হলো। এইসব কি শুরু করেছিস তুই? কেন, আমি এবার কি করলাম? খাওয়া দাওয়া না করে শরীরের কি অবস্থা করেছিস একবার দেখেছিস নিজে? রাতে ঠিক মতো ঘুমাচ্ছিস না, তারপর ঘুমালেও ভুলভাল বকছিস। রাতের বেলা দরজা খুলে বাইরে চলে যাচ্ছিস। কি হয়েছে বলতো তোর? তুই এরকম কেন করছিস? ও কিছু না, আমি ঠিক আছি। ঠিক নেই তুই অরুণ। ভূতের বই পড়ে পড়ে তোর মাথা গরম হয়ে উঠেছে। পাগল হয়ে যাচ্ছিস তুই। এই রকম চলতে থাকলে তুই শরীর খারাপে পড়বি ভাই। ওফ, তোরাও না সত্যি। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। যা তোরা যা। শোন অরুণ, আমরা হেড স্যারের সাথে কথা বলে নিয়েছি। আজই আমরা অন্য রুমে চলে যাব। তুইও যাবি আমাদের সাথে। ওই রুমে থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়। তোরা চাইলে যেতে পারিস, কিন্তু আমি যাব না ভাই। আমি ভূতের গল্প পড়ছি বলে এই নয় যে আমি ভূত প্রেত বিশ্বাস করি। আত্মা ভূত ওসব কিছুই নেই, ঠিক আছে? এক প্রকার মিথ্যে কথা বলতেই বাধ্য হলাম। পুষ্কর বলল, সব আছে। ভগবান আছে মানে ভূত আত্মা সবই আছে। আচ্ছা ঠিক আছে, তুই প্রমাণ করে দেখা। পুষ্কর আর কোনো উত্তর দিল না। এক প্রকার মাথা নিচু করে সে আর বরেন চলে গেল। বিকেলের মধ্যে ওরা দুজনে এই রুম ছেড়ে অন্য রুমে চলে গেল। আমি ওই রুমে একা হয়ে গেলাম। হেড স্যার আরও 2-3 জনকে এই রুমে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউই ভয়তে এই রুমে থাকতে আসেনি। ভয়টা যে কিসের তা আমি নিজেও জানি না। তবে ভালোই হয়েছে, রাতের বেলা একলা ঘরে বসে বসে গল্পের বইও পড়া যাবে। সন্ধে 7:30 নাগাদ খেতে গেলাম। ঠিক সেই সময় উৎপল স্যার আমাকে ডেকে বলল, অরুণ, এদিকে শোন। শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া ঠিক মতন করছিস না, খালি ভূতের গল্পের বই পড়ছিস। কি ব্যাপারটা কি? হ্যাঁ? না মানে, কে বললো স্যার আপনাকে? খাওয়া দাওয়া শেষ করে সমস্ত বই আমার কাছে দিয়ে যাবি। যদি একটা বই তোর রুমে দেখেছি, কালই তোর বাবাকে ডাকবো, মনে থাকে যেন। কিন্তু স্যার আমি ফাঁকা টাইমে গল্পের বইও পড়তে পারবো না। না পারবি না। কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া সেরে এক্ষুনি রুমে গিয়ে সমস্ত বইগুলো আমার কাছে নিয়ে আয়। কথাগুলো বলে উৎপল স্যার চলে গেল। আমার ভয়ানক রাগ হলো স্যারের ওপর। ইচ্ছে করলো যেন তার মুখে এক ঘুষিতে বদন বিখরে দিই। তোর কে খাবে? হাট! রাগের চোটে খাওয়া দাওয়া আর করলাম না, চলে এলাম রুমে। গল্পের বই পড়লেও প্রবলেম, পড়লেও প্রবলেম, সব প্রবলেম। বাঁচা যায় এই বডি, কেন যে এই বডি এসেছিলাম। হাট হাট, সালা বেকার বডি। হাট। মহেশের মহাযাত্রার গল্পটা আর একটুখানি বাকি ছিল, তাই ইচ্ছে করে ওই বইটা নিজের কাছে রেখে দিলাম। তারপর বাকি বইগুলো নিয়ে উৎপল স্যারের কাছে দিয়ে এলাম। স্যার বইগুলো চেক করার পরেও বুঝতেও পারল না যে ওর মধ্যে একটা বই নিখোঁজ আছে। রাত তখন 12:30। আমি তখন টেবিলে বসে গল্পের বই পড়ছিলাম। হরিনাথ ওরে, পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, ঢ্যাঁড়স ফলাবি। হ্যাঁ, হেবি তো। আমি একার মতো হাসতে লাগলাম। পিঠে মারি চর, মুখে গুঁজি খড়,
জেলি দিশলাই আগুন জ্বালাই। ও না না না, আগুন জ্বালাই নেই, আগুন লাগাই। হঠাৎ করেই আমার হাসিটা থেমে গেল। আমার মনে হলো আমি যখন হাসছিলাম ঠিক সেই সময় আমার সাথে তালে তাল মিলিয়ে কেউ যেন একইভাবে হেসে উঠল। হাসলো কে? আমি চারিদিকে একবার তাকিয়ে দেখে নিলাম, না কেউ নেই। আবার পড়ায় মন দিলাম, কিন্তু ওই সব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো। দম করে একটা শব্দ হলো। আমি চমকে উঠেছিলাম। আওয়াজটা কোথায় থেকে এলো? হঠাৎ করে মনে হলো আমার বিছানাটা কেমন যেন নড়ছে। আর ঠিক সেই সময় বিছানাটা আস্তে আস্তে সরে গেল সামনের দিকে। টেবিলের ওপরে বইয়ের পাতাটা হাওয়ার মতো উঠতে লাগলো, কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই সময় কোনো হাওয়া হচ্ছিল না। দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ করতে লাগলো। আমি সামনের দিকে এগিয়ে যাব, ঠিক সেই মুহূর্তেই আমার চোখের পলক পড়া মাত্রই আমি দেখতে পেলাম দরজার কাছে কে একজন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখতেই বুঝতে পারলাম একটা 20-22 বছরের একটি সুশ্রী মেয়ে। তাকে ভালো করে দেখলাম, আর তারপরেই বুঝতে পারলাম এ তো সেই মেয়েটা। এই শীতের রাতে গায়ে ঘাম ঝরতে লাগলো আমার। ওই ঘরের মধ্যে ঢুকলো কিভাবে? কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এখানে কি করে? মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে দেখছিল, তারপর একটু একটু করে আমার দিকে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে আমার বুকটা ধরপড় করে উঠল। মেয়েটি অতি মিষ্টি শুনে বলল, গল্পের বই পড়ছিস? পড় না, পড়। আমারও গল্প শুনতে খুব ভালো লাগে। তুই পড়, আমি একটু এখানে বসে শুনি। দরজা বন্ধ করা সত্ত্বেও তুমি ভিতরে ঢুকলে কিভাবে? তুমি ভিতরে ঢুকলে কিভাবে? ও মা, দরজা বন্ধ কোথায়? ওই দেখ, দরজা তো খোলা। মেয়েটি দরজার দিকে হাত দেখাতেই সঙ্গে সঙ্গে দরজাটা আপনা আপনি খুলে গেল। আমি অবাক হয়ে গেলাম। মেয়েটি বিছানার উপরে এসে বসল। তার চোখের দিকে আমি সেই সময় তাকালাম। জানি না তার চোখে কি ছিল। আমি যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতন হয়ে যেতে লাগলাম। তুই প্রতিদিন এইভাবে গল্প পড়বি, আর আমি তোর কাছে রোজ রাতে এসে শুনবো। তোমাকে সেদিন আমি ওইভাবে... আচ্ছা, তুমি কে বলো তো? কে তুমি? আমি কে? আমি এক হতভাগী মেয়ে, যার কেউ নেই। তোমার মা বাবা নেই? হ্যাঁ না, বলছি না কেউ নেই, আমি অনাথ। ও, কোথায় থাকো তুমি? ওই জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর আছে, আমি সেখানেই থাকি। একা থাকি, আমার সাথে আর কেউ থাকে না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি কেমন যেন এক গভীর ঘোরে ডুবে যেতে লাগলাম। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল।
এবং আমি সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কি বলছিস? হ্যাঁ স্যার, সত্যি বলছি, অরুণ কীরকম যেন একটা হয়ে গিয়েছে। ওর চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ ভূতের বই পড়ে। এর মধ্যে আমি আর পুষ্কর মিলে একদিন মাঝরাতে ওর ঘরের দরজার বাইরে কান পেতে শুনেছি কীরকম একা একা ভুলভাল বকছে। যেন মনে হচ্ছে কেউ যেন ওর সাথে রয়েছে, কারোর সাথে ও যেন খুব ভয় ভয়ভাবে কথা বলছে। আচ্ছা, কান্নার আওয়াজটা কি তোরা আর শুনতে পাস নাকি? না স্যার, আমরা তো রুম চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ও করেনি, সেটা তো আপনি জানেন। আমার মনে হয় ওর পরিবারকে জানানো দরকার। আস্তে আস্তে ও কেমন যেন একটা হয়ে গিয়েছে। আমাদের সাথে ও আর কথা বলে না। পাছে আমাদের সাথে কথা বললে আমরা যদি কিছু বুঝতে পারি, তাই আমাদের সাথেও কথা বলে না। সত্যি ভাববার বিষয়। এই বোর্ডিং স্কুলে আজ পর্যন্ত এরকম কোনোদিনও হয়নি। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল, তবে সেটা খুব তাড়াতাড়ি মিটেও গিয়েছিল। কিন্তু এটা তো ভয়ানক বাড়াবাড়ির দিকে চলে গেছে। কোন ঘটনার কথা বলছেন স্যার আপনি? 2022-এর ঘটনা। তখনও নলিকাটার স্কুল খুব একটা উন্নত ছিল না, আবার একদম ছিল না সেটা বলবো না। এই স্কুলের একটা মেয়ের নগ্ন ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। মেয়েটা নাকি স্নান করছিল, ঠিক সেই সময় কে সেখানে ক্যামেরা অন করে রেখে চলে যায়। তারপর মেয়েটা চলে যাওয়ার পর সেই ছাত্রটি ভিডিওটি নিয়ে এসে ইন্টারনেটে ছেড়ে দেয়। কয়েকদিনের মধ্যে সেই ভিডিওটি মেয়েটার বন্ধুদের চোখেও পড়ে এবং তারা এসে মেয়েটাকে জানায়। কে এই ভিডিওটি করেছে মেয়েটাও জানে না। তার কারণ সেই স্কুলে আসার পরে তাকে কোনো ছেলেই বিরক্ত করেনি কোনোদিন। মেয়েটাকে দেখতে খুবই সুন্দর, কিন্তু তাও তার সাথে কোনো ছেলে খারাপ ব্যবহার করেনি কোনোদিন। তাই মেয়েটি কার উপরে সন্দেহ করবে সেটাই সে বুঝে উঠতে পারল না। মেয়েটা চিন্তায় পড়ে যায়। পুলিশে খবর দিলে তো জিনিসটা আরও বাড়াবাড়ি হবে। তাই ভেবে সে আর কিছু না ভেবে গভীর রাতে বোর্ডিং থেকে লুকিয়ে ওই জঙ্গলের মধ্যে গিয়ে গলায় দড়ি দেয়। পরের দিন আমাদের অবনীদা তার ঝুলন্ত দেহটা প্রথম আবিষ্কার করে। সেই লোকজন ডাকে, মেয়েটার পরিবারকেও খবর দেয়। পুলিশও আসে, কিন্তু তার আগেই ওই ভাইরাল করা ভিডিওটা রিমুভ হয়ে যায় ইন্টারনেট থেকে। পুলিশ তদন্ত করতে শুরু করে কারা এই ভিডিওটা তুলেছে এবং তারপরে ভাইরালও করেছে। কিন্তু দুদিন পর 3টে ছেলের মৃতদেহ পাওয়া যায় আমাদের স্কুলের ছাদের ওপরে। কে মেরেছে তা জানা যায়নি, তবে সকলের ধারণা ওই মৃত মেয়েটা এদেরকে হত্যা করেছে। সবাই ভেবে নিয়েছে এই 3টে ছেলেই বোধহয় ওই মেয়েটার নগ্ন ভিডিওটা তুলেছে এবং সেটা ভাইরাল করেছে, যার কারণে সেই মেয়েটা ভূত হয়ে এদেরকে মেরেছে। তার মানে ওই মেয়েটি রাতের বেলায় কাঁদত, ওর খপ্পরে আমাদের অরুণ জড়িয়ে পড়েছে। হতেও পারে, আবার না হবারও কোনো কিছু নেই। আর যদি ধরেই নি অরুণ ওর সাথে জড়িত হয়েছে, তাহলে কিন্তু অরুণের মৃত্যু নিশ্চিত। তার কারণ এই স্কুলে শুধুমাত্র এই 3টে ছেলে মরেনি, আরও অনেকেই কিন্তু মারা গিয়েছে। আমাদের হেড স্যার এই বিষয়টাকে নিয়ে জলঘোলা করতে বারণ করেছে। ভয় ও প্রেত সঙ্গ আমার শরীর আর মনকে দগ্ধ করে দিচ্ছে। দিনরাত খাওয়া নেই, ঘুম নেই, খালি গল্পের বই পড়ছি। আর মাঝরাতে ওই মেয়েটা আসলে তাকে নানান ধরনের ভূতের গল্পের বই পড়ে শোনাচ্ছি। আতঙ্কে ও দুশ্চিন্তায় আমার শরীরে আর কিছুই নেই। দেহ কঙ্কাল সার,
সবসময় বুকটা কেমন যেন ধরফর করে, মাথা ঘোরে, নিঃশ্বাস নিতেও আমার বড্ড কষ্ট হয় এখন। চোখ সবসময় ঝিমিয়ে আসে আমার, মাঝে মাঝে বমিও করে ফেলি। কখনো সেই বমির মধ্যে তরল রক্তও বেরিয়ে আসে। একটা গল্প আমি পড়েছিলাম যেটার নাম প্রেতে ও মানুষ। সেই গল্পের সাথে আমার জীবনের বর্তমান মিলটা হুবহু কেমন যেন মিলে গেছে। আমি মনে মনে ঠিক করলাম আর গল্পের বই পড়া যাবে না। বরেন আর পুষ্করের কথা শুনলেই বোধ হয় আমার ভালো হতো। সমস্ত বই সেদিন দুপুরে গিয়ে লাইব্রেরিতে দিয়ে আসলাম। পুষ্কর আর বরেনের সঙ্গে এই ব্যাপার নিয়েও কথা বললাম। তারা আমাকে নিয়ে গেল উৎপল স্যারের কাছে। বাকি সমস্ত কথা আমি উৎপল স্যারকে বললাম। মানে এতদিন ধরে আমার সাথে যেগুলো ঘটেছিল সবটাই উৎপল স্যারকে বললাম। তিনি খানিকক্ষণ কি যেন একটা চিন্তা করলেন। তারপর দেওয়াল থেকে কিছু স্কুল ছাত্রছাত্রীদের ফটো ফ্রেম বার করে আমাকে দেখাতে লাগলো। আচ্ছা অরুণ, ভালো করে দেখ তো, দেখ ভালো করে। এই মেয়েটা রোজ রাতে তোর ঘরে আসতো? ভালো করে দেখ। ভালো করে ফটোগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে হঠাৎ চোখ পড়ল ডান দিকে বসে থাকা একটি মেয়ের দিকে। হ্যাঁ স্যার, এই মেয়েটা রোজ রাতে আমার কাছে আসতো। শুধু বলতো ঝরে ঝরে বই পড়তে, আর আর যখন কোনো ভয়ের সিকোয়েন্স আসতো তখন বলতো আরো গম্ভীরভাবে পড়তে। এর নাম সবিতা। এর কথাই আমি তোদেরকে বলছিলাম। স্যার কিছু একটা করুন, ওর শরীরের দিকে একবার চেয়ে দেখুন কি অবস্থা হয়েছে। ওকে বাঁচান স্যার, ওকে বাঁচান। না না না, আমি বাঁচাতে পারবো না ওকে। তবে এই নলিকাটা গ্রামে একজনই আছে যে ওকে বাঁচাতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাঁচাতে পারবে। কে স্যার? হাজরা হালদার। লোকে ওকে পাগল বলে, কিন্তু ও আসলে কোনো পাগল নয়। বড় বড় তান্ত্রিকদের কাছে থেকে থেকে ও একটা শিক্ষাও তাদের থেকে পেয়েছে। ক্ষমতা প্রচুর বলবো না, তবে কোনো অংশেই একটা তান্ত্রিকের থেকে কম কিছু নয়। আমার নিজস্ব একটা প্রবলেমের জন্য ওকে আমি ডেকেছিলাম। ওই নলিকাটা গ্রামের মধ্যে কোনো একটা মানুষ আমাকে বলেছিল ওর ব্যাপারে। তার নাম এখন ঠিক মনে পড়ছে না। এই নামটা আমরা আগেও শুনেছি। তোর মনে আছে পুষ্কর, যেদিন আমরা বোর্ডিংয়ের বাইরে গিয়ে নলিকাটার গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম, সেই চায়ের দোকানে আতপাগল লোকটারে যে আমাদের এই অরুণের হাত ধরেছিল? হ্যাঁ, কিন্তু সে থাকে কোথায়? ওই চায়ের দোকানে গেলেই আমরা জানতে পারবো। স্যার আমরা এক্ষুনি ওই লোকটার খোঁজে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোরা যা, তাড়াতাড়ি যা, আমি অবনীতাকে বলে দিচ্ছি। আমরা তিনজন বেরিয়ে পড়লাম সেই লোকটির খোঁজে। চায়ের দোকানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সে থাকে নাকি নলিকাটার শ্মশানে। আমরা সেইখানেই ছুটলাম। তখন সন্ধে প্রায় 6:30 বেজে গিয়েছে। আমরা শ্মশানে এসে পৌঁছতেই হঠাৎ করেই দেখতে পেলাম গাছের নিচে আগুন জ্বালিয়ে কে যেন একটা শুয়ে আছে। আমরা তাড়াতাড়ি সেই লোকটার সামনে যেতেই বুঝতে পারলাম এ তো সেই দিনে সেই লোকটাই। আমরা সবাই মিলে তাকে ডাকতেই সে হঠাৎ ধরপড় করে উঠে বসলো। এই কে তোরা? বাবা, আপনি তো সেই দিন দেখলেন এই ছেলেটার হাত ধরেছিলেন, বললেন ওর নাকি খুব বিপদ। তখন তো হাত ছাড়িয়ে মুখ ঘুরিয়ে খুব তো বাবুগিরি করছিলিস, এখন এখানে এসেছিস দয়া দেখাতে? হ্যাঁ বাবা, বাবা আমার বড় বিপদ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। তোর একার নয়, তোদের সকলেরই বিপদ। নৃশংসভাবে মৃত্যু হয়েছে ওর।
আপনি আপনি কি করে জানলেন? সব জানি, 4 জন মিলে হত্যা করেছে ওকে, সেটাও জানি। 4 জন নয় বাবা, 3 জন। মূর্খ তুই, মূর্খ। 4 জনই করেছে। কিন্তু কিন্তু ও তো গলায় দড়ি দিয়েছিল। না, ওকে হত্যা করে তারপরে গলায় দড়ি দিয়েছিল। আমরা পরস্পর একে অপরের মুখের দিকে তাকালাম। মাথায় কিছু ঢুকছিল না আমার। আমি শুধুমাত্র তোর জন্য যেতে পারি বেটা, আর আমি কাউকেই বাঁচাতে পারবো না। ওই আত্মা তার নিজের প্রতিশোধ না নেওয়া অবধি ওই স্কুল ছেড়ে যাবে না। কিন্তু ওর তো প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। ওই মেয়েটি মারা যাবার 2 দিন পর সেই 3টে ছেলেও মারা গিয়েছে, যারা ওর ভিডিওটি ভাইরাল করেছিল। এখনো একজন আছে, তার দিনও ফুরিয়ে এসেছে। আজ অমাবস্যা, সে মরবে আজই, কেউ তাকে বাঁচাতে পারবে না। স্কুলের মধ্যে অতগুলো ছাত্রছাত্রী সব ঘুমিয়ে পড়বে, মরার মতন ঘুমোবে আজ। কেউ কোনো টু শব্দও পাবে না। সে জঙ্গল ছেড়ে স্কুলের মধ্যে ঢুকে পড়েছে। আপনি চলুন বাবা, আমরা আপনার পায়ে ধরছি। অনেক কাকুতি মিনতির পর সন্ধ্যে 7টা নাগাদ আমরা স্কুলের সামনে গিয়ে পৌঁছালাম। সত্যি ওনার কথা মিলে গেল। আজ পুরো স্কুলটি নিস্তব্ধ হয়ে গিয়েছে। সবে তো 7:30 বাজে, এত তাড়াতাড়ি সবাই চুপচাপ হয়ে গেল কেন? কি বলেছিলাম, সবাই মরার মতো ঘুমাবে, শুধুমাত্র সেই ব্যক্তি বাদে। আমরা আস্তে আস্তে স্কুলের গেট পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় একসাথে সব কটা লাইট নিভে গেল স্কুলের। আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। এটা কি হলো? সব লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে পা ঘষে ঘষে আমরা এগিয়ে চলেছি সেই সময়। ওই দেখ, অবনী দাদু ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি তো উনি ঘুমান না। তার মানে উৎপল স্যার, উত্তম স্যার সবাই ঘুমিয়ে পড়েছে, খালি আমরা জেগে আছি। সিঁড়ি বেয়ে আমরা একতলায় পৌঁছালাম। এক মুহূর্তের জন্য মনে হলো এটা কি স্কুল? না, এটা কোনো স্কুল নয়। এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, যেন বহু বছর ধরে একভাবে পড়ে রয়েছে। শনশন করে হাওয়া বইছিল সেই সময়। আগুন জ্বলছে কোথাও, ওই দেখ ধোঁয়া ভেসে আসছে। মনে হচ্ছে ছাদের উপর থেকে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এক প্রকার দ্রুত আমরা ছুটতে লাগলাম ছাদের দিকে। দেখলাম ছাদের গেট খোলাই আছে। তাড়াতাড়ি করে উঠতে লাগলাম ছাদের ওপর। সবার লাস্টে আমি ছিলাম। তাড়াতাড়ি করে উঠতে উঠতে হঠাৎ করে কিসে যেন আমার পাটা ঢুকে গেল। আমি চিৎকার করে উঠলাম। ততক্ষণে ছাদের গেটটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ওরা আমার চিৎকারের আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে ছুটে এলো। অরুণ, আরে এটা কি করে হলো? কি অবস্থা? এ ভগবান, এ কি করে হলো? বাবা আপনি কিছু একটা করুন। বাবা ও মরে যাবে, ও মরে যাবে। বাবা কিছু একটা করুন। পা দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে আমার। তীব্র যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। ঠিক সেই সময় ছাদের উপর থেকে চিৎকার ভেসে আসলো। অতি কষ্টে ছাদের দিকে উঠতে লাগলাম। ভেবেছিলিস তুই বেঁচে যাবি? 3 জনকে মেরেছি, তোকেও মেরে যাব। যখন আমি ছাদের মেঝেতে পা দিলাম, ঠিক সেই সময় আমার শরীর কেমন যেন কেঁপে উঠল। আকাশটা কেমন যেন গর্জন করে উঠল সেই সময়। তারপর বাঁ দিকে তাকিয়ে দেখলাম সবিতা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমাদের 3 জনের হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।
হাজরা হালদারও থমকে দাঁড়িয়ে পড়ল তাকে দেখে। দীর্ঘ হাত দিয়ে মাটি থেকে প্রায় ৮ সমান উঁচুতে উৎপল স্যারকে তুলে ধরেছে সবিতা। তার পেছনে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের পাতাগুলো হেলে পড়েছে ছাদের উপরে এবং পাতাগুলো এখন আগুনে দাউ দাউ করে জ্বলছে। সবিতা একবার আমাদের দিকে তাকালো, বিভৎস মুখ তার, এবং তার দু চোখ দিয়ে বেরিয়ে আসছে লাল রক্ত। গলায় গভীর ক্ষত এবং তার থেকেও রক্ত গড়িয়ে পড়ছে। ছেড়ে দে পিশাচি, ওকে ছেড়ে দে। ধীরে ধীরে সবিতা আমাদের দিকে তাকায়। একে ছেড়ে দেব, একে ছেড়ে দেব, যে আমাকে হত্যা করেছে তাকে ছেড়ে দেব। ও তোকে হত্যা করেছে? এর জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। খালি কলারিনী তাবিজটা পড়েছিল বলেই একে এতদিন আমি কিছুই করতে পারিনি। আর তোর জন্যই, খালি তোর জন্যই ও এতদিন জীবিত ছিল। তো আমি কি করে জানবো যে ও তোকে মেরেছে? আমি শুধু এটুকুই জানতাম 4 জন ছিল। সব যখন জেনে গেছিস, এবার চলে যা এখান থেকে। আমি একে শেষ করব। আর যদি তোরা না যাস তাহলে তোদেরকেও শেষ করে দেব। হাজরা হালদার নীরব হয়ে দাঁড়িয়ে রইল। আমরাও চুপ করে সেখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু এমন সময় পিছন থেকে ভেসে এলো একটা মন্ত্র। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনম। আমরা পিছনে তাকাতেই বিস্ময়ে চমকে উঠলাম। অবনী দাদু এখানে কি করছে? উনি তো ঘুমিয়েছিল। ভালো চাষ তোকে ছেড়ে দে ডাইনি, না হলে এই মন্ত্রপুত জল তোর গায়ে ছড়িয়ে দিলেই তুই একেবারেই ভস্মীভূত হয়ে যাবি। এটা কেন করছো দাদু? উৎপল স্যার অন্যায় করেছেন, আর আর তুমি ওনার পাশে দাঁড়াচ্ছ। উনি শিক্ষক হয়ে ছাত্রীকে সম্মান দিতে পারেননি। চুপ কর তুই, তোরা সব আমার সামনে থেকে সরে যা, না হলে তোদেরকে আমি মেরে ফেলবো। এই আমি কাকে দেখছি? এই কি সেই আমাদের অবনী দাদু? এইরকম পরিবর্তন তার মধ্যে? নাকি এতদিন ধরে একটা ভালো মানুষের মুখোশ পড়েছিল সে? সবিতার মুখটা দেখলাম ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে দেরি করল না, উৎপল স্যারের গলাটা ছেড়ে দিল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল স্যার। হঠাৎ করে কেঁদে উঠল সবিতা। তারপর আমাদেরকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বলতে লাগলো। কিভাবে সে এই ব্যাপারটা জানতে পেরেছিল। ভিডিওটা তো বেশ লাগছে। হ্যাঁ, শোন শোন শোন, এইসব কথা যেন কেউ জানতে না পারে, কারণ সবিতার অবস্থা এখন ভালো নয়। এই এই কে ওখানে? কে ওখানে? এই দেখ দেখ দেখ, পালালো। কে পালালো? দেখ, কে ওখানে? পালালো পালালো, দেখ। ওরা 3 জন সবিতার পিছনে ছুটে আসে, কিন্তু সবিতাকে তারা ধরতে পারে না। ওই 3 জনের সাথে যে উৎপল স্যার জড়িত থাকবে সেটা সে কোনোদিনও ভাবতে পারেনি। সবিতার মনে হলো নিজেকে শেষ করে দিতে, কিন্তু সে সাহস তার মধ্যে ছিল না। সেদিন বিকেলে তার 2 বন্ধু তাদের নিজের বাড়ি চলে গেল। সবিতা হয়ে গেল একা। তা যেন খুব ভয় করছিল, যদি ওরা আবার আসে। ঠিক রাত 12টার সময় সবিতার ঘরের দরজায় টোকা পড়ল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল সেই সময়। আস্তে আস্তে দরজাটা খুলতেই কাউকে সে দেখতে পেল না। সবিতার খুব ভয় করছিল, তাই সে ছুটে অবনী দাদুর কাছে গিয়েছিল।
কিন্তু ওনার কাছে যাওয়ার আগেই হঠাৎ করে চারিদিকে লাইট নিভে গেল। সেই অন্ধকারের মধ্যে হুট করে কে যেন তার মুখটা চেপে ধরেছিল। তারপর কেউ একজন এসে তার চোখে কাপড় বেঁধে দিয়েছিল। সবিতা সেই সময় ছটফট করতে লাগলো, চিৎকার করতেও পারছে না সে। ওরা সবিতাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল, দড়ি দিয়ে গাছের সাথে তার হাত পা বেঁধে দিল। সবিতা ভয়ে ছটফট করতে লাগলো। সে বলার চেষ্টা করছে যে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু তার আজ শেষ দিন ছিল। তোকে তোকে বাঁচিয়ে রাখলে আমরা যে কোনো মুহূর্তেই ফেঁসে যেতে পারি, তাই তাই তোকে মরতে হবে। হে, কে আছিস? ড্রিল মেশিনটা নিয়ে আয় তো, নিয়ে আয় ড্রিল মেশিনটা। ব্যাটারিটা বসা ওখানে। দাঁড়িয়ে আছিস কেন? তারটা জোড় না ভালো করে। কানেক্ট হয়েছে? কিরে, কানেক্ট হয়েছে? নে, চালা এবার। হ্যাঁ, সরি সবিতা, তোকে এইভাবে মারতে হচ্ছে রে। বড্ড খারাপ লাগছে আমার, কিন্তু কি করব বল, উপায় নেই রে, একদম উপায় নেই। তোকে এবার যে মরতে হবে সবিতা, মরতে হবে, মরতে হবে, তোকে এবার মরতেই হবে। হ্যাঁ, মরতেই হবে। ড্রিল মেশিন চালিয়ে পুরোপুরি সবিতার গলার মধ্যে ঢুকিয়ে দেয়। সবিতা চিৎকার করতে পারে না, শুধু ছটপট করতে থাকে। এইসব বলার পর হাউমাউ করে কেঁদে ফেলল সবিতা। তার কথাগুলো শোনার পর উৎপল স্যারের উপর আমার খুব রাগ হলো। হাজরা হালদার, বরেন, পুষ্কর, তাদের চোখেও আমি জল দেখলাম। অবনী দাদু বলল, অন্যায় হয়েছে তোর সাথে, তবে তুই এইভাবে কাউকে মারতে পারিস না। কেন কেন মারতে পারি না? আমার আমার কি দোষ? আমি কি করেছিলাম অবনী দাদু? আমি আমি কি কোনো অন্যায় কাজ করেছিলাম? হঠাৎ করে উৎপল স্যার খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। ভালোবেসে ভালোবেসে কথা বলছে বলে তোরা সবাই ভেবে নিচ্ছিস ওই লোকটা ভালো? হ্যাঁ, আরে আরে ওই তো আসল মাস্টার, আসল মাস্টার রে, ওই তো মেন ভিলেন। আমার মাথা কেমন যেন ঘুরতে লাগলো। আমরা একসঙ্গে সবাই অবনী দাদুর দিকে চাইলাম। একটা বিটকেল হাসি হেসে উঠল তখন সে। তার চোখ মুখ হঠাৎ কেমন যেন বদলে গেল। কে ওখানে? এই দেখ দেখ, কে পালালো, কে পালালো, দেখ। কে ছিল? মনে হচ্ছে সবিতা। ও মনে হয় সব জানতে পেরে গিয়েছে। হ্যাঁ, আমাকে দেখতে পায়নি তো? না না, তোমাকে দেখবে কিভাবে? আরে তুমি তো দেওয়ালের আড়ালে দাঁড়িয়েছিলে। এই শোনো, এক কাজ করো,
আজ রাতেই সবিতাকে শেষ করে দাও। আর আর এমন ভাবে হত্যা করো যাতে বোঝা যায় নিজেই দুঃখে চিন্তায় ওই কাজ করতে বাধ্য হয়েছে। আর একটা কথা শোনো, ওই 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 ভিডিওটা তাড়াতাড়ি ইন্টারনেট থেকে রিমুভ করে দাও। যা কথা বলার আমি মালিকের সাথে বলে নেব। তার কারণ আমাদের এই কাজ সারা জীবন করতে হবে। এই স্কুলের কোনো বদনাম হলে চলবে না কিন্তু। এই সব কথা শোনার পর কোথা থেকে একটা অব্যক্ত ক্রোধ সবিতার দুই চোখে জ্বালা ধরিয়ে দেয়। রাগে তার গাটা রিরি করে জ্বলতে থাকে। শয়তান, বদমাইশ, আমি তোকে খুন করে ফেলবো, তোর রক্ত খাবো আমি। পারবি না রে, পারবি না, আমাকে তুই মারতে পারবি না। এই দেখ না, সেই তাবিজ আমি পড়ে আছি, আর এই মন্ত্রপুত জল তোর গায়ে ছড়িয়ে দিলেই তুই এক নিমেষে ধ্বংস হয়ে যাবি। না, কাছে আসবি না শয়তান, কাছে আসবি না। ভেবো না অবনীদা, দিয়ে দাও গায়ে, ওকে একেবারে ধ্বংস করে দাও ওকে। আমরা একে অপরের দিকে তাকালাম। হাজরা হালদার হঠাৎ করেই চোখ টিপল। আমি বুঝতে পারলাম উনি কি ইশারা করতে চাইছে। আমি বরেন আর পুষ্করকে হাত দিয়ে ইশারা করলাম সাথে সাথে। ততক্ষণে অবনী দাদু এগিয়ে গিয়েছে সবিতার দিকে। তার এক হাতে মন্ত্রপিত জল এবং বাঁ হাত দিয়ে তাবিজটাকে শক্ত করে ধরে আছে। আমরা চারজন আস্তে আস্তে পা টিপে টিপে অবনী দাদুর কাছে যেতে লাগলাম। উনি যেই না সেই মন্ত্র পড়া জল সবিতার দিকে ছুটতে যাবে, অমনি হাজরা হালদা ছুটে গিয়ে সবিতার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর আমরা পিছন দিক থেকে ওনাকে জাপটে ধরলাম। আর সাথে সাথেই ওনার গলা থেকে মন্ত্র পড়া সেই কোরালিনী তাবিজটা ছিঁড়ে নিলাম। সাথে সাথে অবনী দাদু আতঙ্কে ভয়ে কাঠ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই সবিতার চোখ মুখ রাগে জ্বলে উঠল। এবার অবনী দাদু আর উৎপল স্যার ভয় আর এক মুহূর্তেও দাঁড়ালো না। তারা দৌড়ে পালালো নিচের দিকে। আমি মাটিতে বসে পড়েছিলাম সেই সময়। তীব্র যন্ত্রণা হচ্ছে আমার পা থেকে। সবিতাকে দেখলাম সেখানে নেই, হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। পুষ্কর আর বরেন মিলে আমাকে পাঁজা গোলা করে নিয়ে এলো একতলায়। উৎপল স্যার আর অবনী দাদুকে কোথাও সেই সময় দেখতে পেলাম না। হঠাৎ করেই মনে হলো আমাদের রুমটার মধ্যে একটা লালচে আলো বাইরে বেরিয়ে এসেছে এবং তার মধ্যে থেকে খলখল করে হাসির শব্দও শোনা যাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে আমাদের রুমের দিকে গেলাম এবং সেখানে যেতেই যা দেখলাম তা হলো ঘরের সিলিংয়ের ওপরে উল্টো হয়ে ঝুলছে অবনী দাদু আর উৎপল স্যার, এবং তার শরীর ও মাথা থেকে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে টুপটুপ করে পড়ছে। কিন্তু কিন্তু সবিতা কোথায় গেল? এই চিন্তা করতে করতে হঠাৎ করেই একটা গলার আওয়াজ পেলাম। মা, বাবা, আমি প্রতিশোধ নিতে পেরেছি। তোমার এই সবিতা এখন তোমাদের কাছে চলে যাবে। তোমরা চিন্তা করো না, আমি আসছি, আমি আসছি তোমাদের কাছে।
আমাকে বরেন আর পুষ্কর ধরাধরি করে নিয়ে গেল সেই জঙ্গলের মধ্যে। আমাদের পিছনে ছিল হাজরা হালদার। আমরা সেই সময় আকাশের দিকে চেয়ে রইলাম। দেখলাম আকাশের মধ্যে একটা লাল কালো ছায়ার পরত যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে রাতে সেই অন্ধকারে। এই ওই দেখ, ওই দেখ, কি একটা উড়ে যাচ্ছে। ওর আত্মা মুক্তি পেয়ে গেল। জয় মা কালী, জয় মা। টানা 3 সপ্তাহ আমি হাসপাতালে ছিলাম। ছাড়া পাওয়ার পর একদিন আমরা 3 বন্ধু সবিতা ঘোষের বাড়িতে যাই। তার বাড়ি খুব একটা দূরে নয়। যখন সবিতার বাড়িতে গেলাম আর তারপর জানতে পারলাম যে সবিতার মা বাবাও বেঁচে নেই, তখন মনটা আরো খারাপ হয়ে গেল। সবিতা মারা যাওয়ার পরে তার মা বাবা বিষ খেয়ে নিজেদের জীবন দিয়ে দেয়। ওদের বাড়িটা এখন ফাঁকাই পড়ে থাকে। বাড়ির সামনে কি সুন্দর মা মনসামার মন্দির, কিন্তু কেউ নেই পুজো করার। তাই আমরা ঠিক করলাম যে এবার থেকে আমরা এখানে পুজো করব। সবিতা দিদা দাদুকে আমরা এই কথাটা বললাম। ওনারা হাসি মুখে আমাদের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। ওনাদের মুখেই শুনলাম বোর্ডিংয়ে দেওয়ার আগে সবিতাই পুজো করতো নাকি। যাই হোক, পুজো করতে আমরাও খুব ভালোবাসি, আর এমনিতেও আমরা 3 জনই মা মনসামার ভক্ত। সবিতার একটা ফটো ফ্রেম করে আমরা আমাদের রুমে টাঙিয়ে দিলাম। এখন মাঝে মাঝে মনে হয় সবিতা যদি আবার আসতো তবে তাকে বলতাম, তুমি খুব ভালো গান করো, যেমন আমি তোমাকে বই পড়ে শোনাতাম ঠিক তেমনি তুমি আমাকে গান শোনাও না। কিন্তু সে কি সত্যিই আসবে? শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা নলি কাটার স্কুল। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।